আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস অ্যালার্টসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের সপ্তম পার্ট অর্থাৎ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে আলোচনা করব। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড এর টাইম রেঞ্জ হচ্ছে 1837 সাল থেকে শুরু হয়ে 1901 সাল পর্যন্ত। এই সময়টুকু হচ্ছে ইংরেজি সাহিত্যে ভিক্টোরিয়ান যুগ। তবে এই ভিক্টোরিয়ান যুগকে যদি আমরা একটু সহজভাবে ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে আমাদেরকে একটু পেছন থেকে আলোচনা শুরু করতে হবে। আর সেই সময়টুকু হচ্ছে রোমান্টিক পিরিয়ডের টাইম, অর্থাৎ 1760 সাল থেকে শুরু হয়ে 1820 সাল পর্যন্ত তৎকালীন গ্রেট ব্রিটেনের যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন জর্জ থার্ড। জর্জ থার্ড তিনি 1760 থেকে 1820 সাল পর্যন্ত ব্রিটেনের রাজা ছিলেন। 1820-এ যখন তিনি মৃত্যুবরণ করেছেন, তখন তার পরবর্তীতে তার পুত্র, যার নাম হচ্ছে জর্জ ফোর্থ, তিনি এই ব্রিটেনের রাজ্যভার গ্রহণ করেন। জর্জ ফোর্থ তিনি 1820 সাল থেকে শুরু হয়ে 1830 সাল পর্যন্ত 10 বছর এই গ্রেট ব্রিটেনের রাজা ছিলেন। 1830 সালে যখন জর্জ ফোর্থ মৃত্যুবরণ করেছেন, তখন ব্রিটেনের রাজ্যভার এসে পড়ে তার আপন ভাই উইলিয়াম ফোর্থের প্রতি। উইলিয়াম ফোর্থ তিনি হচ্ছেন মূলত জর্জ ফোর্থ এর আপন ভাই। তিনি 1830 সাল থেকে 1837 সাল পর্যন্ত 7 বছর গ্রেট ব্রিটেনের রাজা ছিলেন। 1837 সালে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি মৃত্যুবরণ করার পর তার নিজের ভাই, অর্থাৎ ইতিপূর্বে যিনি রাজা ছিলেন জর্জ ফোর্থ, তার কন্যা অর্থাৎ উইলিয়াম ফোর্থের ভাতিজি, যার বয়স ছিল 18 বছর এবং তার নাম হচ্ছে ভিক্টোরিয়া, ওই কুইন ভিক্টোরিয়াকে মূলত তখন এই রাজ্যভার দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ উইলিয়াম ফোর্থ মৃত্যুবরণ করার পর তার আপন ভাতিজি রানী ভিক্টোরিয়া 18 বছর বয়সে গ্রেট ব্রিটেনের রানী হিসেবে সাম্রাজ্যভার গ্রহণ করেন। 1837 সাল থেকে শুরু হয়ে 1901 সাল পর্যন্ত রানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের রাজ্যভার গ্রহণ করেছিলেন। তিনি ব্রিটেনের রানী ছিলেন এবং সেই সময়টুকু হচ্ছে মূলত এই দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। অর্থাৎ ইংরেজি সাহিত্যে ভিক্টোরিয়ান সময়কাল মোটামুটি ওই সময়গুলিকে বোঝানো হয় যে বছরগুলিতে রানী ভিক্টোরিয়া গ্রেট ব্রিটেন এর সাম্রাজ্য শাসন করেছিলেন। আর সেই সময়টুকু হচ্ছে 1837 সাল থেকে শুরু হয়ে 1901 সাল পর্যন্ত। এবং এই যুগেই মূলত সেই তৎকালীন ব্রিটেন প্রধানত গ্রামীণ এবং কৃষি সমাজ থেকে একটি শহরে এবং শিল্প সমাজে রূপান্তরিত হয়েছিল। এবং এই ভিক্টোরিয়ান এইজকে মূলত এলিজাবেথান এইজের পরবর্তী গোল্ডেন পিরিয়ড হিসাবে বলা হয়ে থাকে। এছাড়াও এই ভিক্টোরিয়ান এইজের আরেকটি বিশেষত্ব হচ্ছে এটিকে গোল্ডেন এইজ অফ ইংলিশ নভেলস বলা হয়ে থাকে। অর্থাৎ এই ভিক্টোরিয়ান পিরিয়ডে মূলত সবচাইতে বেশি নোভেলের জয় জয়কার ছিল, নোভেল বেশি প্রকাশিত হতো। আর হ্যাঁ, আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এর পূর্ববর্তী পিরিয়ড অর্থাৎ রোমান্টিক পিরিয়ড, সেই রোমান্টিক পিরিয়ড ছিল মূলত গোল্ডেন এইজ অফ পোয়েমস। আর এই ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে গোল্ডেন এইজ অফ ইংলিশ নভেলস। আশা করি বুঝতে পেরেছ। তো গাইস, এখন আমরা দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব, যে ঘটনা প্রবাহ এবং কিছু বৈশিষ্ট্য যেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন এবং যেগুলো সম্পর্কে আলোচনা হলে আমরা বুঝতে পারবো যে ওই সময়টুকু মূলত দ্য ভিক্টোরিয়ান এইজ ছিল। প্রধান যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি হচ্ছে ম্যাট্রিক্যাল ডেভেলপমেন্টস, অর্থাৎ উপাদানগত উন্নয়ন। দেখা যাচ্ছে যে সেই ভিক্টোরিয়ান এইজে প্রযুক্তির ব্যাপকভাবে উন্নতি সাধন হয়েছে এবং প্রযুক্তি, শিল্প এবং বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল ওই ভিক্টোরিয়ান পিরিয়ডে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্রিস্টাল প্যালেস। ক্রিস্টাল প্যালেস যেটি মূলত 1851 সালে তৈরি করা হয়েছিল, যেটিতে অনেক বড় একটি পর্দা ছিল এবং সেই প্যালেসের সেই পর্দায় তৎকালীন যেই ব্রিটেনের তৈরি যে পণ্যগুলি ছিল সেগুলো প্রদর্শিত করা হতো। অর্থাৎ মানুষগুলো দূর দূরান্ত থেকে এসে ওই প্যালেসে দেখতে পেত যে কি কি পণ্যগুলো এই গ্রেট ব্রিটেনের তৈরি হচ্ছে, যেগুলো দেখে মানুষগুলো নিজেদের মাঝে কর্মস্পৃহা তৈরি হয় এবং ব্যবসা করার জন্যে, শিল্পে উন্নতি সাধন করার জন্য মানুষের মাঝে অনেক আগ্রহ দেখা দেয়। এটিও হচ্ছে মূলত ভিক্টোরিয়ান এজের একটি গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড। এছাড়া আরেকটি ব্যাকগ্রাউন্ড বা বৈশিষ্ট্য যদি আমরা বলি, সেটা হচ্ছে সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অবিচার। যদিও আমরা জানি যে ভিক্টোরিয়ান এইজে শিল্প, সাহিত্য সহ সকল দিক দিয়ে ব্যাপক উন্নতি সাধন হয়েছে, তবে এটাও সত্য যে ওই সময়ে ব্রিটেনে সামাজিক অবিচার অনেক বেশি বিদ্যমান ছিল।
দেখা যাচ্ছে যে দরিদ্র শ্রেণীর যে মানুষগুলো ছিল তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হতো, বিভিন্ন সামাজিক অধিকার থেকে, নাগরিক অধিকার থেকে তাদেরকে আইন কানুনের মাধ্যমে বঞ্চিত রাখা হতো। এবং সেই সময় আমরা দেখেছি যে অনেক শিল্প বিপ্লব হয়েছে, অনেক শ্রমিক আন্দোলন হয়েছে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য তারা অনেক আন্দোলন সংগ্রামও করেছিল। যাই হোক, এই সামাজিক অবিচারও হচ্ছে মূলত এই ভিক্টোরিয়ান পিরিয়ডের একটি ব্যাকগ্রাউন্ড। এবং এর পরবর্তী আরেকটি ঘটনা বা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্রিটিশ শ্রমিক শ্রেণীর আন্দোলন। ব্রিটিশ শ্রমিক শ্রেণীর আন্দোলন, যেটি মূলত 1836 সালে শুরু হয়েছে এবং শেষ হয়েছে 1848 সালে, অর্থাৎ প্রায় 12 বছর শ্রমিক শ্রেণীর মানুষগুলো আন্দোলন সংগ্রাম করেছিল। এবং সেই আন্দোলন সংগ্রাম 1838 থেকে 48 পর্যন্ত প্রায় 10 বছর খুব বেশি সক্রিয় ছিল। তাদের দাবি ছিল এই যে তারা তাদের ভোটের অধিকার ফিরে পাবে, তারা তাদের যে নাগরিক অধিকারগুলো রয়েছে, যেগুলো ধনী শ্রেণীর মানুষ এবং হোয়াইট পিপলগুলো পেয়ে থাকে, সেগুলো তারাও যেন পায়, এই সকল উদ্দেশ্যে তারা আন্দোলন সংগ্রাম করেছিল। তো এই ব্রিটিশ শ্রমিক আন্দোলন হচ্ছে মূলত এই ভিক্টোরিয়ান পিরিয়ডের একটি গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড। তো এই সবগুলোই হচ্ছে মূলত এই দ্য ভিক্টোরিয়ান এজের কিছু গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড এবং ঘটনা প্রবাহ। তো গাইস, এখন আমরা দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু লিটারারি ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা করব। তৎকালীন ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সাহিত্যকর্মগুলো ছিল সেগুলোর কিছু বৈশিষ্ট্য আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। প্রথমত সেটি হচ্ছে সোশ্যাল প্রবলেম নোবেলস। আমরা জানি যে ভিক্টোরিয়ান পিরিয়ডে যে সাহিত্যকর্মগুলো প্রকাশিত হয়েছে সেটার মধ্যে নোবেলস খুব বেশি প্রসিদ্ধি লাভ করেছে, অনেক বেশি নোবেলস প্রকাশিত হতো। এবং তৎকালীন যে নোবেলিস্টরা ছিলেন তারা তাদের নোবেলসগুলোতে তৎকালীন সমাজে যে সমস্যাগুলো ছিল, সোশ্যাল প্রবলেমগুলো ছিল এবং সামাজিক যে অবিচারগুলো ছিল সেগুলোকে তারা তাদের নোভেলগুলোতে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। এটি হচ্ছে একটি বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে ভিক্টোরিয়ান মোরালিটি অ্যান্ড রিভোল্ট। ভিক্টোরিয়ান এই যে মোরালিটি বা মানবতার কথাগুলোকে তারা তুলে ধরার চেষ্টা করতেন এবং সেই সমাজে যে অবিচারগুলো ছিল, নাগরিক অধিকার থেকে যে মানুষগুলো বঞ্চিত হতো বিভিন্ন মাধ্যমে, সেগুলোর আবার ক্রিটিসাইজ করে রিভোল্ট করার চেষ্টা করতেন। যাই হোক, এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে ইনফ্লুয়েন্স ইন সায়েন্স অ্যান্ড রিলিজন। দেখা যাচ্ছে যে সেই সময়ের সাহিত্যকর্মগুলোতে বিজ্ঞানেরও অনেক বেশি প্রসার লাভ করেছে এবং রিলিজনও অনেক বেশি প্রসারিত হয়েছে, অর্থাৎ তাদের লিখনীগুলোতে ব্যাপকভাবে রিলিজনের কথাও তুলে ধরা হতো এবং বিজ্ঞানের কথাগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হতো। অর্থাৎ তৎকালীন লিখনীগুলো মূলত বিজ্ঞান ধর্মীয় ছিল এবং ধর্মভিত্তিকও ছিল, আধ্যাত্মিকও ছিল। যাই হোক, এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে নোভেল বিকাম দ্য মোস্ট পপুলার ফর্ম অফ লিটারেচার। তৎকালীন সাহিত্যে সবচাইতে পপুলার ফর্ম ছিল মূলত নোভেল। অর্থাৎ ভিক্টোরিয়ান এইজে যে সাহিত্যগুলো প্রকাশিত হতো সেখানে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল নোভেল, এবং যে কোনো নোভেল প্রকাশিত হলে দেখা যেত যে পাঠকরা সেটার পড়া মিস দিতেন না। যাই হোক, এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে নিউ এডুকেশন, নতুন শিক্ষা ব্যবস্থা। দেখা যাচ্ছে যে সেই সময়ে শিল্পের যেমন উন্নতি সাধন হয়েছে, শিক্ষারও অনেক বেশি উন্নতি সাধন হয়েছিল। দেখা যাচ্ছে যে তৎকালীন সময়ে 1859 সালে চার্লস ডারউইন তিনি একটি বুদ্ধিবৃত্তিক বই, যেটির নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিচিস, এরকম একটি মতবাদমূলক বৈজ্ঞানিক বই প্রকাশিত করেছেন, যেটা থেকে মানুষের বৈজ্ঞানিক চিন্তাধারার অনেক বিপ্লব হয়েছে এবং সেখান থেকে মানুষগুলো ধর্মকেও খুঁজে পেয়েছে। অর্থাৎ নতুন ধারার শিক্ষা ব্যবস্থা তৎকালীন ভিক্টোরিয়ান পিরিয়ডে অনেক বেশি বিদ্যমান ছিল। এর পরবর্তী হচ্ছে ক্লাস ডিস্টিংশন মানে হচ্ছে শ্রেণী বৈষম্য। দেখা যাচ্ছে যে তৎকালীন সমাজে যে শ্রেণী বৈষম্যগুলো ছিল সেগুলোকে তৎকালীন যে লেখকরা ছিলেন তারা তাদের লেখাগুলোতে তুলে ধরার চেষ্টা করতেন, ক্রিটিসাইজ করার চেষ্টা করতেন এবং সমাজকে রিফর্ম করার চেষ্টা করতেন। যাই হোক, এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে ইফেক্ট অন সায়েন্টিফিক ডিসকভারিজ। দেখা যাচ্ছে যে তৎকালীন বৈজ্ঞানিক যে ডিসকভারিগুলো ছিল, নতুন যে উদ্ভাবনগুলো ছিল, সেগুলোকে ওই লিখনীগুলোতে তুলে ধরার চেষ্টা করা হতো। আমরা দেখব যে তৎকালীন ভিক্টোরিয়ান পিরিয়ডে বিজ্ঞানের অনেক বেশি প্রসিদ্ধি লাভ করেছে, বিজ্ঞান অনেক বেশি ছড়িয়ে গিয়েছে, বৈজ্ঞানিক যে নতুন যে সৃষ্টিগুলো সেগুলোর অনেক বেশি প্রসার লাভ করেছিল তৎকালীন সমাজে। যাই হোক, এর পরবর্তী লিটারারি ফিচার হচ্ছে ইফেক্ট অন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্প বা শৈল্পিক যেই ধারণাগুলো ছিল সেগুলো তৎকালীন শিক্ষা ব্যবস্থা ইনক্লুডেড করা হয়েছে। দেখা যাচ্ছে যে শৈল্পিকভাবে অনেক বেশি বিপ্লব সাধন হয়েছিল তৎকালীন সমাজে এবং সেটির কিছু ধারা
তৎকালীন শিক্ষা ব্যবস্থাতেও তুলে ধরার চেষ্টা করা হতো। তো এই সবগুলোই হচ্ছে মূলত ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু লিটারেরি ফিচার্স বা বৈশিষ্ট্য। আশা করি তোমাদের বুঝতে আর সমস্যা হবে না। তো গাইজ, আমরা এখন দ্য ভিক্টোরিয়ান এইজের কিছু লিটারেরি পার্সনস এবং তাদের ওয়ার্কসগুলো তুলে ধরার চেষ্টা করব। ভিক্টোরিয়ান যুগে যেই সাহিত্যিকরা ছিলেন তাদের পরিচয় এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। প্রথমে তিনি হচ্ছেন আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন তিনি হচ্ছেন একজন পোয়েট। তিনি জন্মগ্রহণ করেছেন 1809 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1892 সালে। তার একটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে ইউলিসেস। এই আলফ্রেড লর্ড টেনিসন মূলত ভিক্টোরিয়ান এইজেই বিলং করেছেন। এর পরবর্তী বিখ্যাত কবি হচ্ছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং তিনি 1812 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1889 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি মূলত স্পেশালি ড্রামাটিক মনোলগ এর জন্যে বেশ পরিচিত। যাই হোক, এর পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি হচ্ছেন মূলত রবার্ট ব্রাউনিংয়ের স্ত্রী। তিনি রবার্ট ব্রাউনিং থেকে আবার 6 বছরের বড়। তিনি জন্মগ্রহণ করেছেন 1806 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1861 সালে। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে ক্রাই অফ দ্য চিলড্রেন। যাই হোক, এর পরবর্তী কবি হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড তিনি একজন বিখ্যাত কবি। তিনি 1822 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1888 সালে মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ ওয়ার্কস হচ্ছে যেমন ডোভার বিচ এবং দ্য স্কলার জিপসি। এর পরবর্তীতে যিনি আছেন তিনি হচ্ছেন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স তিনি হচ্ছেন মূলত একজন নোভেলিস্ট। তিনি জন্মগ্রহণ করেছেন 1812 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1870 সালে। তার গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ক হচ্ছে যেমন অলিভার টুইস্ট, টেল অফ টু সিটিজ। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ নোভেলিস্ট হচ্ছেন জর্জ এলিয়ট। জর্জ এলিয়ট তিনি একজন নোভেলিস্ট। তিনি জন্মগ্রহণ করেছেন 1819 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1880 সালে। তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে যেমন সাইলাস মারিনার এবং অ্যাডাম বেট। যাই হোক, এর পরবর্তী তিনি হচ্ছেন চার্লট ব্রন্টি। চার্লট ব্রন্টি তিনিও একজন নোভেলিস্ট। তিনি জন্মগ্রহণ করেছেন 1816 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1855 সালে। তার গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ক হচ্ছে জেন আয়ার। এবং এর পরবর্তী তিনি হচ্ছেন থমাস হার্ডি। থমাস হার্ডি তিনিও হচ্ছেন মূলত একজন নোভেলিস্ট। তিনি জন্মগ্রহণ করেছেন 1840 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1928 সালে। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে টেস অফ দ্য ডারভারভিলস। তো এরা সবাই হচ্ছেন মূলত ভিক্টোরিয়ান এইজের কিছু গুরুত্বপূর্ণ লিটারেরি পার্সন, যারা মূলত ভিক্টোরিয়ান এইজে বিলং করেছেন। তো গাইজ, এখন আমরা দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু মেজর ইনসিডেন্ট সম্পর্কে আলোচনা করব। ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। প্রথমত সেটি হচ্ছে কুইন ভিক্টোরিয়া তিনি তার ফার্স্ট কাজিন প্রিন্স আলবার্টকে 1840 সালে 10 ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন। এবং এর পরবর্তী ঘটনা হচ্ছে ক্রাইম্যান ওয়ার, ক্রাইম্যানের যুদ্ধ, যেটি মূলত রাশিয়ার সাথে ব্রিটেন, ফ্রান্স এবং তুর্কির সাথে সংগঠিত একটি যুদ্ধ, যেটি 1853 সালের অক্টোবরে শুরু হয়েছে এবং 1856 সালের ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে। এটি মূলত ভিক্টোরিয়ান পিরিয়ডের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এর পরবর্তী সেটি হচ্ছে প্রিন্স আলবার্ট ডাইজ ফ্রম টাইফয়েড ফিভার অ্যাট এজ 42, অর্থাৎ 1861 সালের 14 ডিসেম্বর কুইন ভিক্টোরিয়ার হাজব্যান্ড প্রিন্স আলবার্ট টাইফয়েড জ্বরের মাধ্যমে মৃত্যুবরণ করেছেন। এবং এর পরবর্তী ঘটনা হচ্ছে 1859 থেকে শুরু হয়ে 1869 পর্যন্ত প্রায় 10 বছর থেকে সুয়েজ ক্যানেল বিল্ড করা হয়েছে, সুয়েজ খাল খনন করা হয়েছে। এবং যেই খাল খনন করার মাধ্যমে দেখা যাচ্ছে যে ইউরোপ এবং এশিয়ার যোগাযোগ শুরু হয়েছে। ওই বিখ্যাত ঘটনাটি মূলত এই ভিক্টোরিয়ান পিরিয়ডে মূলত গঠিত হয়েছিল। যাই হোক, এর পরবর্তী ঘটনা হচ্ছে ফার্স্ট টেলিফোন কমিউনিকেশন মেড বাই আলেকজান্ডার গ্রাহাম বেল। 1876 সালের 10 মার্চ আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন কমিউনিকেশন উদ্ভাবন করেছেন বা সৃষ্টি করেছেন। যাই হোক, এর পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1886 সালের 29 জানুয়ারি কার্ল ভেন্স তিনি মূলত সর্বপ্রথম অটোমোবাইল উদ্ভাবন করেছেন, অটোমোবাইল সিস্টেম তিনি মূলত উদ্ভাবন করেছেন। এবং আরেকটি ঘটনা হচ্ছে 1838 সালে ডক্টর স্যামুয়েল মোর্স তিনি মূলত টেলিগ্রাফ সিস্টেমের মাধ্যমে মানুষের যে কমিউনিকেশন সেটি উদ্ভাবন করেছেন। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1858 সালে কানাডা এবং 1859 সালে ইউএসতে সর্বপ্রথম যেই অয়েল রিপেয়ারিং সিস্টেম রয়েছে সেটি চালু হয়েছে, অর্থাৎ গ্যাস, ডিজেল বা অন্যান্য যে অয়েল রিপেয়ার করা হয় সেটির সর্বপ্রথম সিস্টেমটি মূলত চালু হয়েছিল কানাডাতে 1858 সালে এবং
ইউএসতে 1859 সালে। এবং আরেকটি ঘটনা হচ্ছে 1858 সালে মূলত গ্যাস ইঞ্জিন উদ্ভাবন করা হয়েছে। এবং অন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1897 সালে ওয়্যারলেস টেলিগ্রাফ সিস্টেম তৈরি করা হয়েছিল। এটা অনেক বড় একটি ঘটনা। তারবিহীন যে টেলিগ্রাফ সিস্টেম সেটি মূলত এই 1897 সালে উদ্ভাবন করা হয়েছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1877 সালে টমাস এডিসন তিনি মূলত ফোনোগ্রাফ, মাইক্রোফোন এবং ইলেকট্রনিক যে লাইট বাল্ব রয়েছে সেটি উদ্ভাবন করেছেন। অর্থাৎ ইলেকট্রনিক লাইট, ফোনোগ্রাফ এবং মাইক্রোফোন সব কিছু মূলত টমাস এডিসন 1877 সালে উদ্ভাবন করেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1854 সালে, যার নাম হচ্ছে জন স্নো, তিনি মূলত এটা আবিষ্কার করেছেন যে কলেরা মূলত পানির মাধ্যমে ছড়ায়, বাতাসের মাধ্যমে ছড়ায় না। অর্থাৎ কলেরা যে মানুষের হয় ওটি মূলত বাতাসের মাধ্যমে নয়, পানির মাধ্যমে ছড়ায়। এই ব্যাপারটি মূলত তিনি সর্বপ্রথম 1854 সালে এটা ডিসকভার করেছেন। যাই হোক, আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1882 সালের 24 মার্চ বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট কোচ, তিনি মূলত টিউবারকুলোসিস রোগ ডিসকভার করেছেন। অর্থাৎ টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগের সর্বপ্রথম তিনিই মূলত ডিসকভার করেছেন। যাই হোক, এর পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1897 সালের 20 আগস্ট বিজ্ঞানী রোনাল্ড রোজ তিনি মূলত ম্যালেরিয়ার কারণ উদ্ভাবন করেছেন। অর্থাৎ কী কারণে মূলত ম্যালেরিয়া হয়ে থাকে সেটি তিনি উদ্ভাবন করেছেন। এবং অন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1895 সালের 8 নভেম্বরে উইলিয়াম রোয়েন্টেন তিনি এক্স রে মেশিন আবিষ্কার করেছেন। একটু খেয়াল করো কত বড় বড় গুরুত্বপূর্ণ আবিষ্কার বা ঘটনাগুলো মূলত এই ভিক্টোরিয়ান এইজে মূলত ঘটেছে। যেমন এক্স রে মেশিন, ম্যালেরিয়া রোগের কারণ, টিউবারকুলোসিস রোগ সম্পর্কে মানুষের জানা, এবং কলেরা যে মূলত পানির মাধ্যমে ছড়ায় বাতাসের মাধ্যমে নয় সেটি মানুষের জানা, এবং ফোনোগ্রাফ, মাইক্রোফোন, ইলেকট্রিক লাইট বাল্ব সব কিছু। অন্যদিকে ওয়্যারলেস টেলিগ্রাফ, এছাড়াও গ্যাস ইঞ্জিন, অয়েল রিপেয়ারিং, তারপরে টেলিগ্রাফ সিস্টেমের মাধ্যমে মানুষের কমিউনিকেশন, এছাড়াও অটোমোবাইল সিস্টেম, টেলিফোন অর্থাৎ টেলিফোনের মাধ্যমে যে কমিউনিকেশন হয় সেটি, সুয়েজ কাল খনন, এই সবগুলো গুরুত্বপূর্ণ ঘটনা মূলত গুরুত্বপূর্ণ এই আবিষ্কারগুলো মূলত এই ভিক্টোরিয়ান এইজেই সংগঠিত হয়েছে, যার কারণেই মূলত এই ভিক্টোরিয়ান এইজকে গোল্ডেন এইজ বলা হয়ে থাকে। এটি হচ্ছে মূলত দ্য ভিক্টোরিয়ান এজ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা, যেখান থেকে আমরা ভিক্টোরিয়ান এজের সংক্ষিপ্ত ধারণা, এটির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটির ফিচার, এটির লিটারেরি ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স, এবং তৎকালীন সময়ের যে গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ সেগুলো, এবং তৎকালীন সময়কার যে সাহিত্যিকরা ছিলেন তাদের পরিচয় এবং তাদের কর্ম সম্পর্কে, ওয়ার্ক সম্পর্কে আমরা জানতে পেরেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে।